তটিনীর সাহায্যে কাবিরের হাতে ডিভোর্স লেটার ধরিয়ে দিল আরাধ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বলরাম সমস্ত কিছু ভিডিও রেকর্ডিং করে নিলে তখনই তটিনী বলে, এবারই তো খেলাটা জমে যাবে। এদিকে দেখা যাবে লহরী চ্যাটার্জি কাবিরকে নিয়ে মুখার্জি বাড়িতে আসে। তখনই দেখা যায় ভূমিকা বলতে থাকে, আপনারা যদি আমাদের বাড়িতে সসম্মানে আসতেন তবে আপনাদের আমরা অবশ্যই আপ্যায়ন করতাম, কিন্তু আপনারা যেভাবে এসেছেন, যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, এতে আপনাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি কাজ করার প্রশ্নই ওঠে না। কারণ আপনারা যে অন্যায়টা করেছেন আমাদের বাড়ির মেয়ের সঙ্গে, সেই অন্যায় করার পরেও আমরা আপনাকে আর কোনোভাবে ক্ষমা করতে পারছি না। এই কথা শুনে দেখা যাবে লহরী অবাক হয়ে যায়। লহরী বলতে থাকে, আপনি কিন্তু আমাদের অপমানিত করছেন, আমি কিন্তু অপমান বোধ করছি। তখনই ভূমিকা বলে, আপনার অপমান বোধ আপনার কাছেই রাখুন, আপনার অপমান বোধে আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা আমরা ভাবতেও চাই না আপনার অপমান বোধ নিয়ে। এই কথা শুনে দেখা যাবে লহরী অবাক হয়ে যায়। এরপরে ভূমিকা বলতে থাকে, হ্যাঁ তুমি তুমি এবারের সবার থেকে বড় মামুনি, তুমি ডিসিশন নেবে ওদেরকে ওদেরকে কিভাবে আপ্যায়ন করা হবে। তখনই দেখা যাবে লহরী বলে, আপনি কিন্তু আমাদের অপমান করছেন, এভাবে অপমান করতে পারেন না, আপনার কোনো কোনো রাইট নেই। আমরা এ বাড়ি থেকে মেয়ে নিয়েছি, আমাদের বাড়িতে আপনাদের মেয়ে থাকছে, তবে আমাদের সঙ্গে ব্যবহার করলে আপনাদের মেয়ের প্রতি কি ভার পড়তে পারে আপনাদের কোনো ধারণা আছে? তখনই প্রাচী বলে, আপনাদের বাড়িতে আমাদের বাড়ির মেয়ে যাচ্ছেই বা কোথায়? আপনাদের বাড়িতে আমাদের মেয়ে তো যাচ্ছে না, আমাদের মেয়ে ডিসিশন নিয়ে নিয়েছে। আরাধ্যা নিজে একটা ডিসিশন নিয়েছে, যে ডিসিশনটাই আপনাদের মতামত জানানো দরকার। তখনই এই কথা শুনে লহরী অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি ডিসিশনের কথা বলছো তুমি? তখনই দেখা যাবে এ কথা শুনে দীপালি বলে, হ্যাঁ আমাদের মেয়ে আরাধ্যা ডিসিশন নিয়েছে যে ও আর কখনো আপনাদের বাড়িতে ফিরবে না। তখনই আরাধ্যা বলে, আপনাদের বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার, যদি থাকতো তবে অবশ্যই চলে যেতাম। আপনারা আপনারা আমাকে অযথা নিতে এসেছেন, আমি কিছুতেই আপনাদের বাড়িতে যাব না। তখনই কাবির বলে, কি হচ্ছে এসব আরাধ্যা? তোমার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এভাবে এভাবে বলো না, বাড়িতে ফিরে চলো, তুমি এবাড়ির বউ, আমি তোমাকে চাই, খুব করে চাই আরাধ্যা, তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি কেন বুঝতে পারছো না? কেন পাগলামি করছো বলো তো? তখনই আরাধ্যা বলে, তোমার পাগলামো তোমার কাছেই রাখো কাবির, আমার কাছে এসে পাগলামো দেখাতে হবে না। তখনই দেখা যাবে লহরী বলতে থাকে, প্লিজ প্লিজ কাবির, তুমি এভাবে হাত জোড় করবে না। চ্যাটার্জি বাড়ির কেউ কারোর কাছে এভাবে হাত জোড় করে রিকোয়েস্ট করে না, তাই তুমিও করবে না। তখনই ভূমিকা বলে, আমাদের মুখার্জি বাড়ির কেউ কারোর কাছে গিয়ে দয়া ভিক্ষা চায় না, এটা মাথায় রাখবেন। আমাদের বাড়ির মেয়ে আমাদের কাছে একদম একদম ফেলনা হয়ে যায়নি যে আপনাদের বাড়িতে দিতেই হবে। এ কথা শুনে তখন লহরী বলতে থাকে, আপনাদের কথাগুলো বিশেষ রুট হয়ে যাচ্ছে, অনেক অনেক রুট হয়ে যাচ্ছে, যা আমরা শুনতে পাচ্ছি না, আমাদের শুনতে প্রচন্ড খারাপ লাগছে। তখনই দেখা যাবে লহরী আরাধ্যাকে বলতে থাকে, প্লিজ আরাধ্যা, বোঝার চেষ্টা করো, এখনো সময় আছে, এভাবে এভাবে নিজের জীবনটা নষ্ট হয়ে যেতে দিও না। তখনই আরাধ্যা বলে, আমার জীবনটা তো সেই দিনই নষ্ট হয়েছে যেদিন আপনার ছেলের সঙ্গে আমি বিয়ে বিয়ে করেছিলাম। আপনার ছেলেকে ভালোবেসে ওকে বাঁচানোর জন্য ওর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, সেদিনই তো আমার জীবনটা নরক হয়ে গেছে। সেদিন যদি আমি বুঝতে পারতাম যে এটা করা আমার ঠিক হচ্ছে না, আমাকে আমাকে এসব থেকে দূরে থাকতে হবে, তবে আর আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না, কিছুতে এই দিন দেখতে হতো না আজকে আমায়। তখন এই কথা শুনে দেখা যাবে লহরী অবাক হয়ে যায়। এরপরে আরাধ্যা বলে, ওই সংসারে সেদিনই ভাঙন ধরেছে, সেদিনই সংসারে আগুন লেগেছে, যেদিন মিসেস লহরী চ্যাটার্জি বাড়িতে ফিরে এসেছে। এই কথা শুনে লহরী অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো এসব তুমি? তখনই ভূমিকা বলে, হ্যাঁ আমাদের বাড়ির মেয়ে একদম ঠিক বলছে, ও যা যা বলছে একদম ঠিক বলছে। ও ও অনেক চেষ্টা করেছে আপনাদের বাড়ির সঙ্গে মানিয়ে নিতে, কিন্তু পারেনি। এরপরে দেখা যাবে চিপর্ণা আরাধ্যাকে বলতে থাকে, প্লিজ মা, বোঝার চেষ্টা কর, এভাবে এভাবে সংসারটা ভাঙিস না, সংসারে বনিবনা করানোটা দরকার। এভাবে যদি সংসারটা ভেঙে দিস তবে কত কত কিছু তো সাজানো গোছানো সংসার পুরোটাই ধ্বংস হয়ে যাবে। প্লিজ আরাধ্যা, বোঝার চেষ্টা কর, এভাবে সংসারটা ভাঙিস না। তখনই আরাধ্যা বলে, প্লিজ মম, তুমি এভাবে আমাকে বলতে পারো না, কোনোভাবেই বলতে পারো না। এরপরে দেখা যাবে লহরীকে বলতে থাকে, আমি চাইবো আপনার ছেলেকে নিয়ে আপনি এখান থেকে চলে যান। আমি যদি আপনাকে অপমানিত করি সেটা আমার জন্য ভালো হবে না, আমার জন্য ভালো দেখাবে না, আর আপনাকেও আমি অপমানিত করতে চাইছি না, তাই আপনি প্লিজ চলে যান। এই কথা শুনে দেখা যাবে তখনই লহরী
লহরী বলতে থাকে, এসব কি বলছো তুমি? তুমি ভেবেচিন্তে কথাগুলো বলছো তো আরাধ্যা? আমি তোমার শাশুড়ি মা, তুমি আমার সঙ্গে এভাবে একদম কথা বলতে পারো না। তখনই আরাধ্যা বলে, শাশুড়ি মা? কিসের শাশুড়ি মা? আমার জীবনে কোনো স্বামী নেই, কোনো শ্বশুর মশাই নেই, কোনো শাশুড়ি মা নেই। যারা নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করে তাদেরকে আমার পরিচয় দিতে ঘৃণা লাগে। এ কথা শুনে দেখা যাবে তখনই কাবির রেগে যায় আর বলতে থাকে, প্লিজ আরাধ্যা, এসব কি বলছো তুমি? তুমি কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, তোমার মাত্রা কিন্তু একদম ছাড়িয়ে যাচ্ছে। একটা কথা মাথায় রেখো, তুমি যদি আমাকে ডিভোর্স দাও তবে কিন্তু আমি মুখার্জি পরিবারকে ছেড়ে কথা বলবো না। মুখার্জি পরিবারকে আমি দেখে নেব, এমন এমন অবস্থা করব তোমরা ভাবতেও পারছো না। তখনই দেখা যাবে দীপালি এসে বলতে থাকে, কি করবে? সবার সামনে আরাধ্যাকে মারবে? আসলে তোমাদের তো এই অভ্যাসটা আছে, তাই না? তোমার ড্যাডেরও এই অভ্যাস আছে, তোমারও এই অভ্যাস আছে। মারো দেখি কি করে মারতে পারো। আমাদের সামনে আমাদের বাড়ির মেয়ের গায়ে হাত উঠিয়ে দেখাও না, তখন তোমার হাতটা কিভাবে ভেঙে গুড়িয়ে দিই। তখন এই কথা শুনে ভূমিকা বলতে থাকে, আসলে আসলে কাবির, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার স্পর্ধা তো কম নয়, তুমি আমাদের সামনে আমাদের বাড়ির মেয়েকে মারতে চাইছো, আমাদের বাড়ির মেয়েকে ট্রিট করছো, অথচ অথচ আমরা কিছুই বলতে পারছি না, তাই তো? তুমি ভেবেছো আমরা কিছুই বলবো না? তখনই দেখা যাবে কাবির বলতে থাকে, শোনো আরাধিয়া, তোমাকে আমি বারবার রিকোয়েস্ট করছি, তুমি তুমি ফিরে চলো। এভাবে এভাবে এখানে থেকো না। একটা কথা মাথায় রাখবে, তুমি কিন্তু আমার ওয়াইফ। তখনই প্রার্থনা বলে, শোন আরাধ্যা, মেয়েরা বিয়ে হয়ে গেলে মেয়েদের সংসারই হয় তার আসল ঠিকানা। চলে যাবন। এভাবে এভাবে জেদ করে থাকিস না, তুই কিন্তু নিজের সংসারটা হারাতে চাচ্ছিস। এভাবে যদি নিজের সংসারটা হারাস পরে কিন্তু পস্তাতে হবে। এভাবে এভাবে নিজের সংসারটা ভেঙে গুড়িয়ে যেতে দিস না। তখনই ভূমিকা বলে, তুমি কবে থেকে এই বোধটা বুঝতে পারলে প্রার্থনা? যে সংসারে ওর কোনো অধিকার নেই, যেখানে ওর কোনো ঠাঁই নেই, সেই সংসারে গিয়ে ও কি করবে? বান্দিগিরি করতে যাবে ওখানে? তখনই দেখা যাবে এ কথা শুনে প্রার্থনা বলতে থাকে, প্লিজ বৌদি, তুমি এভাবে করে বলতে পারো না। এরপরেই দেখা যায় লহরীকে জেল থেকে ফোন করে, সেখান থেকে ফোন করে জানায় কর্ণা চ্যাটার্জিকে অ্যারেস্ট করা হয়েছে। এ কথা শুনে লহরী অবাক হয়ে যায়। লহরী স্তব্ধ হয়ে গেলে তখনই কাবির বলে, কি হয়েছে মম? এভাবে তুমি স্তব্ধ হয়ে গেলে, কোনো সমস্যা, এনি প্রবলেম? তখনই দেখা যাবে লহরী বলতে থাকে, তোমার ড্যাডকে হসপিটাল থেকে স্পেশাল ব্রাঞ্চ তুলে নিয়ে গেছে, ওকে ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়েছে। আমি বুঝতে পারছি না কি হবে। তখনই দেখা যাবে এ কথা শুনে কাবির অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো এসব? ড্যাডকে তুলে নিয়ে গেছে মানে? ড্যাডকে কি করে তুলে নিয়ে গেল? ড্যাড তো হসপিটালে অ্যাডমিট ছিল, ড্যাড তো ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিলেন, তাই না? তখনই প্রাচী বলে, সত্যি সত্যি, কখনো কখনো অসতের জয় হয় না, সবসময় সবসময় সতেরই জয় হয়। তখনই দেখা যায় আরাধ্যা বলতে থাকে, অনেক তো প্ল্যান করেছিলেন যে হসপিটালে এভাবে ভর্তি হয়ে থাকলে তবে ওনাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না, কিন্তু সেই আশা তো আর আপনার আপনার স্বপ্ন তো পূরণ হলো না, তাই না মিসেস লহরী চ্যাটার্জি? ভেবেছিলেন আপনার হাজবেন্ডকে এভাবে হসপিটালে ভর্তি করে রেখে কোর্টের ডেটটা পার করে ফেলবেন, যাতে করে ওনাকে কোর্টে না ডাকা হয়। তা তা সেই স্বপ্নটা তো কোনোভাবে পূরণ করতে পারলেন না। এখন কি হবে? এখন তো স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। এখন তো ওনাকে পুলিশ ডিপার্টমেন্টে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন তো ওনাকে উত্তম মাধ্যম দেবে। তখন এ কথা শুনে দেখা যাবে লহরী অবাক হয়ে যায়। এরপরে আরাধ্যা বলে, আমি নিজের চোখে দেখেছি ওনাকে কত অপকর্ম করতে। আমি শুধুমাত্র আপনার ছেলেকে ভালোবেসে এসব কিছু মেনে নিয়েছি, তাছাড়া আর কিছুই নয়। কিন্তু আমি এখন বুঝতে পারছি যে এই সবটাই আমার ভুল ছিল। আমি আপনার ছেলেকে ভালোবেসে এত কিছু করেছি, কিন্তু আপনার ছেলে কখনো আমাকে ভালোবাসেনি। ও শুধু নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছে। তখনই ভূমিকা বলে, শোনো আরাধ্যা, যেটা তোমার ইচ্ছে হবে তুমি সেটাই করবে, অন্য কারো কথা শোনার কোনো প্রয়োজন নেই। এরপরে ভূমিকা লহরীকে বলতে থাকে, আমাদের মেয়ে সাফ জানিয়ে দিয়েছে ও আপনাদের ছেলের সঙ্গে যেতে চায় না, ও ডিভোর্স লেটার দিয়ে দেবে। তাই আপনারা যদি এখান থেকে চলে যান তবে ভালো হয়। তখনই কাবির আরাধ্যার কাছে গিয়ে বলতে থাকে, শোনো আরাধ্যা, তুমি একটা কথা মাথায় রেখো, আজকে তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিলে তো এটার জন্য তোমাদের সবাইকে পস্তাতে হবে। মুখার্জিদের আমি ছাড়বো না, মুখার্জিদের এমন অবস্থা করব ওরা রাস্তায় গিয়ে বসবে। তুমি আমার সঙ্গে এভাবে দেমাক দেখালে তো এটার ফল তোমাকে ভুগতে হবে। তখনই দেখা যাবে আরাধ্যা বলতে থাকে, তুমি তো অনেক ব্ল্যাকমেল করেছো আমাকে, অনেক ব্ল্যাকমেল করে রেখেছো। আর কত ব্ল্যাকমেল করবে বলো তো? তোমার এই ব্ল্যাকমেলের শিকার হয়ে আজকে আমার জীবনটা নষ্ট হতে চলেছে। আজকে তোমার কারণে আমি আমি ধুকে ধুকে মরছি। তখনই এই কথা শুনে দেখা যাবে কাবির অবাক হয়ে যায়। এরপরে ভূমিকা বলতে থাকে, আচ্ছা আরাধ্যা, এত কথা বাড়ানোর তো কোনো কারণ নেই। তখনই
দেখা যাবে কাবির ডোডোকে ডাকলে ডোডো তার দলবল নিয়ে ভেতরে আসে। ডোডোকে দেখে অবাক হয়ে যায় সবাই। তখনই দেখা যাবে কাবির বলতে থাকে, আমি আমি এখান থেকে বেরিয়ে যাব। আমি এখান থেকে বেরিয়ে গেলে তোমার যা ইচ্ছে যা খুশি বাড়িতে তুমি করতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমার আমার কোনো আপত্তি থাকবে না। ওরা ওরা আমাকে পিঞ্চ করেছে, অপমান করেছে, ওদেরকে আমি একটাকেও ছাড়বো না। আর মম, তুমি ফিরে এসো, দেখি ও কতদিন এভাবে এ বাড়িতে থেকে যায়। তখনই দেখা যাবে আরাধিয়া বলতে থাকে, শোনো কাবির, এখানে গায়ের জোর দেখাতে আসবে না, একদম জোর দেখাবে না। তখনই ভূমিকা বলে, তুমি কি চাইছো? এভাবে এভাবে তুমি গুন্ডা লাগিয়ে দিচ্ছ আমাদের বাড়িতে? তুমি জানো না আমাদের বাড়ির জামাই পরশুরাম, সে যদি একবার চলে আসে তবে তোমাদের কি অবস্থা করতে পারে তোমার কোনো ধারণা নেই। এ কথা শুনে দেখা যাবে কাবির অবাক হয়ে যায়। এরপরে ভূমিকা বলতে থাকে, তোমাকে ইচ্ছে করছে ঠাটিয়ে চড় মারি, কারণ তোমার মতো জঘন্য লোক আমি কখনো দেখিনি। তখনই ডোডো বলে, আমরা আমরা অনেক জঘন্য, তাই আমাদের সঙ্গে লাগতে আসবেন না। আমাদের সঙ্গে লাগতে এলে বাড়াবাড়ি করলে কিন্তু হিত বিপরীত আপনাদেরই হবে, আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। তাই বলছি, একদম বাড়াবাড়ি করবেন না। ওকে ওকে ছেড়ে দিন, ওকে যেতে দিন। তখনই ভূমিকা বলে, আচ্ছা তাই নাকি? আপনি আপনি কে? আপনি এখানে এসে আমাদের বাড়িতে কেন হুটচুট করছেন? এখান থেকে বেরিয়ে যান বলছি, এখান থেকে একদম বেরিয়ে যান। তখনই ডোডো বলে, আমি আমি চাইলে এখানে কি করতে পারি আপনার কোনো ধারণা নেই। আপনি আমাকে বেরিয়ে যেতে বলছেন? আমি চাইলে এই সমস্ত কিছু একদম ভেঙে গুঁড়িয়ে দিতে পারি, আমাকে কেউ কেউ ছুতে পারবে না। তখনই দেখা যাবে ভূমিকা বলতে থাকে, তোমাকে তোমাকে কি করে এখান থেকে সরাতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। আমি পরশুরামকে এক্ষুনি এক্ষুনি ফোন করছি। এরপরে দেখা যাবে আরাধ্যা বলতে থাকে, প্লিজ আপনারা এখান থেকে বেরিয়ে যান, এভাবে এভাবে এখানে ঝামেলা করবেন না, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এখান থেকে বেরিয়ে যান বলছি। তখনই দেখা যাবে সবাই বেরিয়ে গেলে তখনই দীপালি এসে আরাধ্যাকে বলে, আরাধ্যা, আমরা কোনো ভুল করলাম না তো? তোর উপর দিয়ে কোনো ঝড় যাবে না তো? আমার কেমন যেন ভয় লাগছে। আমার কাবিরের চোখগুলো কেমন যেন ঠিক লাগলো না, মনে হলো ও প্রতিশোধের নেশায় তাড়না করে উঠে দাঁড়িয়েছে। ও যদি কোনোভাবে প্রতিশোধের তাড়নায় তোর কোনো ক্ষতি করে ফেলে সেটা তো আমি মেনে নিতে পারবো না, তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে দেখা যায় ভূমিকা বলতে থাকে, কোনো কিচ্ছু হবে না, আমরা আমরা পরশুরামকে জানাবো, আমাদের বাড়ির জামাইকে জানাবো। তখনই আরাধ্যা বলে, একদম ঠিক বলেছো বৌমনি, আমি জিজুকে জানাবো, জিজুকে সবটা বলবো। জামাইবাবুই পারে একমাত্র সমস্ত কিছু সমাধান বের করতে। জামাইবাবু যদি আমার ড্যাডকে ফিরিয়ে দিতে পারে তবে জামাইবাবু যেটা বলবে আমি সেটাই করব। এরপরে দেখা যাবে পরশুরাম খিচুড়ি রান্না করে সবার জন্য পার্সেল করতে থাকে আর লাট্টু পিকুকে খাবার দিতে থাকে। তখনই দেখা যাবে পিকু বলতে থাকে, পা, এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, এগুলো আমি নিয়ে যাচ্ছি তোমার মাম্মির জন্য। তোমার মাম্মি তো ডিপার্টমেন্টে ইন্টারোগেট করছে, ওখানে তোমার মাম্মির জন্য খাবার নিয়ে যেতে হবে। ওখানে মায়া আছে, বলরাম আছে, ওরাও তো অনেক পেটুক, তাই না? ওদের জন্য তো নিতে হবে। তখনই দেখা যাবে পিকু বলতে থাকে, আচ্ছা পা, তুমি তো তুমি তো ওই রাক্ষস দাদুকে ধরেছো তাই না? ওনারও তো খিদে লেগেছে, উনিও তো খিদে পাচ্ছে তাই না? ওনার জন্য কিছু নেবে না? তখনই দেখা যাবে পরশুরাম বলে, তুমি তো খুব ভালো ভেবেছো। সত্যি আমার ভাবা ছিল না, একদম চিন্তা করবে না, আমি আমি সমস্ত ব্যবস্থা করছি, সমস্ত ব্যবস্থা করে আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এরপরে দেখা যাবে পিকু বলতে থাকে, ঠিক আছে পা, ওখানেও ওখানেও দিয়ে দিও, এভাবে একা একা খাওয়াটা একদম ভালো দেখাবে না, মাম্মিকে বলে দিও পিকু বলেছে। এ কথা শুনে দেখা যাবে শিবপ্রসাদ বলতে থাকে, সত্যি আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড়, আমার মেয়েটা অনেক পেকেছে। এরপরে দেখা যাবে পিকু বলতে থাকে, কেন বলছো এভাবে পা? আমি তো একদম আগের মতোই আছি, তাই না? আমি তো আগের মতোই সমস্ত কিছু করছি। তখনই দেখা যাবে পিকুকে জড়িয়ে পরশুরাম বলতে থাকে, সারাটা জীবন তোমাদের যেন এভাবে আগলে রাখতে পারি, আমাকে তোমরা কখনো কখনো ভুল বুঝবে না। তখনই পিকু বলে, পা, এরকমটা কেন বলছো? তখনই পরশুরাম বলে, না বাবা, সেরকম কিছু হয়নি। এরপরে দেখা যাবে পরশুরামের ফোনে ফোন আসলে পরশুরাম ফোনটা রিসিভ করে। পরশুরাম ফোন রিসিভ করতে ওপাশ থেকে আরাধ্যা বলতে থাকে, জিজু, আমি আরাধ্যা, আমি কাবিরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, ও আমাকে নিতে এসেছিল, আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তখনই এ কথা শুনে পরশুরাম বলে, একদম ঠিক কাজ করেছো, এখন আমি কি করতে পারি? তখনই আরাধ্যা বলে, আমি আমি জীবনে সুখ চাই, আমি সুখী হতে চাই, এভাবে আমি কোনোভাবে কষ্টতে থাকতে পারবো না, তুমি আমাকে সুখ এনে দাও।